হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম প্র্যাকটিস সেট। এখানে থাকবে গ্রুপ সি এবং ডি এর নিউ সিলেবাস অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার ফুল ডিটেলস অ্যানালাইসিস। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের আগে এরকম প্রায় 20টি প্র্যাকটিস সেট আমি কমপ্লিট করব। তোমরা যদি এই 20টি প্র্যাকটিস সেট করো তবে তোমরা গ্রুপ ডি এবং সি এক্সামের জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা করে আসতে পারবে। তো ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন হলো নেপ 2020 অনুযায়ী, নেপ অর্থাৎ হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি, ঠিক আছে। তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামোটি কি? তো রাইট অ্যান্সার কি হবে? অপশন এ আছে 5+2+2+3, সেকেন্ড অপশন আছে 5+3+3+4, থার্ড অপশন হচ্ছে 10+2 এবং লাস্ট অপশন হচ্ছে 4+4+4। তো রাইট অ্যান্সার হবে অপশন বি 5+3+3+4। এর আগের মডেল ছিল 10+2, অর্থাৎ আমাদের এর আগের মডেল ছিল 10+2 এবং 2020 নতুন শিক্ষানীতি অনুযায়ী কাঠামোটি হচ্ছে 5+3+3+4। দেখো, আগের শিক্ষানীতির কাঠামোটি ছিল 10+2, এবারের কাঠামোটি 3 বছর থেকে 18 বছর, ঠিক আছে, 3 বছর থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য। এটা যে 4টি স্তর ছিল, যে 4টি স্তর বললাম, অর্থাৎ হচ্ছে 5+3+3+4, সেটার কি স্তরগুলি নাম, যেমন 5 বছর যেটা, সেটা হচ্ছে ফাউন্ডেশনাল, তারপর হচ্ছে প্রিপারেটরি, তারপর হচ্ছে মিডিল, আর লাস্ট হচ্ছে সেকেন্ডারি। অর্থাৎ সেকেন্ডারিটা হচ্ছে 4 বছর, মিডিলটা হচ্ছে 3 বছর এবং প্রিপারেটরিটা হচ্ছে 3 বছর, আর ফাউন্ডেশনালটা হচ্ছে 5 বছর। যেমন ফাউন্ডেশনালটা হচ্ছে কি কি রয়েছে, যেমন 3 বছর প্রি স্কুল এবং 2 বছর 1-2 ক্লাস। তাহলে 1-2 ক্লাসের আগে যে প্রি স্কুল হয়, অর্থাৎ KG1 KG2 করে, সেই 3 বছর হচ্ছে প্রি স্কুল এবং 2 বছর হচ্ছে ক্লাস 1-2, ক্লাস 1-2, ঠিক আছে, সেটা হচ্ছে ফাউন্ডেশনাল। প্রিপারেটর হচ্ছে কোনটা? প্রিপারেটর হচ্ছে ক্লাস 3 থেকে 5 হচ্ছে প্রিপারেটর। মিডিল হচ্ছে ক্লাস 6 থেকে 8 এবং সেকেন্ডারি হচ্ছে ক্লাস 9 থেকে 12, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবে। এই জিনিসগুলো মনে রাখবে, কারণ এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু এবারে কোশ্চেন আসবে। এটা তোমাদের এই নিউ সিলেবাসে কিন্তু এই চ্যাপ্টারটি রয়েছে। পরের কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি প্রথম চালু হয়েছিল কত সালে? 1968 সালে, 1986 সালে, 1992 সালে, না 1920 সালে? তো জাতীয় শিক্ষানীতি প্রথম চালু হয়েছিল 1968 সালে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 1992 সালে সেকেন্ড শিক্ষানীতি চালু হয়েছিল, ঠিক আছে, দ্বিতীয়বার, এবং 2020 হচ্ছে আমাদের লাস্টবার যে শিক্ষানীতিটা হয়েছে, মানে এটা হচ্ছে তৃতীয় নম্বর, ঠিক আছে। পরের কোশ্চেন, 2025 সালে বুকার পুরস্কার কে জিতেছেন? 2025 সালে বুকার পুরস্কার কে জিতেছেন? তো প্রথম অপশন হচ্ছে ডেভিড সাজালে, দ্বিতীয় অপশন হচ্ছে পল লিঞ্চ, তারপর হচ্ছে অরুন্ধতী রায়, না কিরণ দেশাই? তো রাইট অ্যান্সার হবে ডেভিড সাজালে। ডেভিড সাজালে হবে তোমাদের রাইট অ্যান্সার, কারণ 2025 সালের বুকার পুরস্কার জিতেছেন ডেভিড সাজালে। ইম্পর্টেন্ট নোট কি জানবো, দেখো, ডেভিড সাজালের উপন্যাস ফ্ল্যাশ এর জন্য বুকার পুরস্কার জিতেছেন। তাহলে কোন উপন্যাসের জন্য? ফ্ল্যাশ উপন্যাসের জন্য ডেভিড সাজালে 2025 বুকার পুরস্কার জিতেছেন। আচ্ছা, এখানে মনে রাখবে যে বুকার পুরস্কার আর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার কে জিতেছেন? আমাদের ভারতীয় কন্নড় লেখিকা বানু মুসাতাক, ঠিক আছে, বানু মুসাতাক কিন্তু 2025 ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার জিতেছেন। তার ছোট গল্প কি? হার্ড ল্যাম্প। এই হার্ড ল্যাম্প গল্পের জন্য, ছোট গল্পের জন্য তিনি এই সম্মানটি পেয়েছেন। এই যে বুকার পুরস্কার, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে 3 জন ভারতীয় পেয়েছেন। তো কে কে পেয়েছেন? প্রথম পেয়েছেন অরুন্ধতী রায়, প্রথম ভারতীয় বুকার পুরস্কার পেয়েছেন অরুন্ধতী রায় 1997 সালে। কোন উপন্যাসের জন্য? দ্য গড অফ স্মল থিংস, এই উপন্যাসের জন্য তিনি 1997 সালে বুকার পুরস্কার জিতেছেন। কিরণ দেশাই 2006 সালে অতির উত্তরাধিকার উপন্যাসের জন্য কিন্তু বুকার পুরস্কার জিতেছেন। অরবিন্দ আদিগা 2008 সালে সাদা বাঘ উপন্যাসের জন্য কিন্তু বুকার পুরস্কার জিতেছেন।
এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে, এইগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় এসছে যে অরুন্ধতী রায় কত খ্রিস্টাব্দে বুকার পুরস্কার জিতেছেন, বা ভারতীয় প্রথম মহিলা বুকার পুরস্কার কবে জিতেছেন, বা কে জিতেছেন, এইসব কোশ্চেনগুলো কিন্তু বারবার আসে পরীক্ষায়। পরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ঝুম চাষকে বেওয়ার বলা হয়? অর্থাৎ ঝুম চাষ মানে হচ্ছে কি শিফটিং কাল্টিভেশন, বা যেটা ধাপ কেটে হয়, ঠিক আছে। তো এই ঝুম চাষকে বেওয়ার বলা হয় কোন রাজ্যে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে ঝুম চাষকে বেওয়ার বলা হয়। কোথায় কোথায় ঝুম চাষকে কি কি বলা হয় সেগুলো আমরা একটু জেনে নিই। যেমন বেওয়ার, বেওয়ার আর দহিয়া এই দুটা বলা হয় মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশের ঝুম চাষকে বেওয়ার বা দহিয়া বলা হয়। আর ঝুমিং বলা হয় কোথায়? আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অর্থাৎ আমাদের এই যে পূর্বাঞ্চলগুলা, সেই পূর্বাঞ্চলে বলা হয় ঝুমিং, ঠিক আছে। মণিপুর, মণিপুরে বলা হয় পামলু, ঝুম চাষকে মণিপুরে পামলু বলা হয়। ছত্তিশগড় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝুম চাষকে দীপা বলা হয়, ঠিক আছে। ছত্তিশগড় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দীপা বলা হয় ঝুম চাষকে। অন্ধ্রপ্রদেশে কি বলা হয়? পডু বা পেন্ডা, পডু বা পেন্ডা, ঠিক আছে। পশ্চিম ঘাট, অর্থাৎ পশ্চিম ঘাটের দিয়ে বলা হয় কুমার, কুমার বলা হয়। ঝাড়খণ্ডে কি বলা হয়? কুরুওয়া, কুরুওয়া। তো কোথায় ঝুম চাষকে কি বলা হয়, এই এই লিস্টটা কিন্তু তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে। পরের কোশ্চেন, কোন কমিটির পরিচালনায় নতুন শিক্ষানীতির রিপোর্ট তৈরি করা হয়েছে? প্রথম অপশন হচ্ছে অশোক মেহতা কমিশন, দ্বিতীয় অপশন কি কোঠারি কমিশন, তারপরে কি কে কস্তুরী রঙ্গন কমিটি, আর লাস্টে হচ্ছে কেলকার কমিটি। তো রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, কে কস্তুরী রঙ্গন কমিটি। আচ্ছা, কোঠারি কমিশন কি জন্য এসেছিল? শিক্ষার জন্য, শিক্ষা ক্ষেত্রে এসেছিল কোঠারি কমিশন। অশোক মেহতা কমিশন কি জন্য এসেছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এটা এসেছিল 1977 সালে, 1977 সালে অশোক মেহতা কমিশন এসেছিল, যেটা এসেছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য। কেলকার কমিটি গঠন হয়েছিল কর কাঠামোর জন্য, অর্থাৎ কর কাঠামোর জন্য এসেছিল কেলকার কমিটি। পরের কোশ্চেন, জাতীয় নতুন শিক্ষানীতিতে ই কোর্স প্রাথমিকভাবে কটি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হবে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, 8টি। এই 8টা ভাষা কি কি দেখে নাও একবার। বাংলা, গুজরাটি, তামিল, তেলেগু, উড়িয়া, কানাড়া, কন্নড় আর মালয়ালম। তাহলে কি কি রয়েছে? বাংলা, গুজরাটি, তামিল, তেলেগু, উড়িয়া, কানাড়া, কন্নড়, মালয়ালম। পরের কোশ্চেন, পরমাদেশ লেখটি কার উপর প্রযোজ্য হয় না? রাজ্যপাল, রাষ্ট্রপতি, না যে কোনো আধিকারিক, না সবকটি? তো রাইট অ্যান্সার হবে সবকটি, অর্থাৎ রাজ্যপাল, রাষ্ট্রপতি বা যে কোনো আধিকারিকের উপর পরমাদেশ লেখটি প্রযোজ্য হয় না। পরমাদেশ লেখটি কি? দেখো, পরমাদেশ মানে হচ্ছে মেন্ডামাস, যেটাকে মেন্ডামাস বলা হয়। সেটা হচ্ছে নিম্ন আদালত, ট্রাইব্যুনাল বা পাবলিক কর্তৃপক্ষকে তার দায়িত্ব পালনের আদেশ, যদি সে তার দায়িত্ব পালন না করে, অর্থাৎ কোনো নিম্ন আদালত, ট্রাইব্যুনাল বা পাবলিক কর্তৃপক্ষ যদি তার দায়িত্ব পালন ঠিকভাবে না করে, তখন তাকে কি দেওয়া হয়? পরমাদেশ দেওয়া হয়, ঠিক আছে। এই রিটটি তার উপর জারি করা হয়। আচ্ছা, আমাদের টোটাল কতগুলি লেখ রয়েছে বা রিট রয়েছে? সেটা হচ্ছে 5টি, ঠিক আছে। আমি আমার এর আগের ক্লাসে এই রিটগুলির ডিটেলসে কিন্তু বুঝিয়ে দিয়েছি, তোমরা যারা যারা ওই ক্লাসটি করতে চাও চ্যানেলে গিয়ে দেখে নেবে। যে দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্রিটেন। সুপ্রিম কোর্ট রিট জারি করেন 32 ধারায়, অর্থাৎ 32 ধারায় রয়েছে সুপ্রিম কোর্টের রিট জারি করার নিয়ম। এবং হাইকোর্ট লেখ জারি করতে পারেন ধারা 226 ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারেন, এবং 32 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারেন। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? অশ্বঘোষ, পতঞ্জলি, পাণিনি, না সন্ধ্যাকর নন্দী? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, পাণিনি। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হলেন পাণিনি। কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও তার লেখক জেনে নেব। যেমন অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক হচ্ছে পাণিনি,
মহাভাষ্যের লেখক হচ্ছে পতঞ্জলি, বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষ, গীত গোবিন্দ হচ্ছে জয়দেব, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। দেখো, আর রামচরিত মানস আর বিনয় পত্রিকা হচ্ছে তুলসীদাস, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছেন কলহন। ঠিক আছে, পঞ্চরত্ন গ্রন্থের রচয়িতা হচ্ছেন বিষ্ণু শর্মা। রাজতরঙ্গিনীতে কোন জায়গার সম্পর্কে বলা আছে? কাশ্মীর। পরের কোশ্চেন, অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত? তো রাইট অ্যান্সার হবে কি? অপশন ডি, সরজু রিভার। সরজু রিভারের তীরে অযোধ্যা শহরটি অবস্থিত। তো আমরা আরো কিছু নদী তীরবর্তী শহর জেনে নেব, যেমন প্রয়াগরাজ, কানপুর, বারাণসী, পাটনা, হরিদ্বার, ভাগলপুর, এগুলো হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। লেহ হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত, বা লে, যেটা হচ্ছে লাদাখের রাজধানী লে, সিন্ধু নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য এটা, পরীক্ষায় আসে বারবার। শ্রীনগর ঝিলাম নদীর তীরে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। তো তোমাদের জন্য এই কতগুলো ইম্পর্টেন্ট নদী তীরবর্তী শহর কিন্তু আমি লিস্ট দিলাম। এবং নেক্সট যে আমরা প্র্যাকটিস সেটগুলো করবো, সেগুলোতেও কিন্তু আরো যে অন্য নদী তীরবর্তী শহর রয়েছে বা অন্য যে টপিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রথম অপশন হচ্ছে জ্যোতিবা ফুলে, আত্মারাম পাণ্ডুরঙ্গ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, না রাজা রামমোহন রায়। তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো রাইট অ্যান্সার হবে কি? অপশন বি। আমরা কিছু গুরুত্বপূর্ণ তাহলে সভা সমিতি জেনে নেব, যেমন এশিয়াটিক সোসাইটি, যেটা হচ্ছে 1784 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিলেন? উইলিয়াম জোন্স। ঠিক আছে। আত্মীয় সভা হচ্ছে 1815 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। এই আত্মীয় সভাটাই কিন্তু পরে হয়েছিল 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ, যেটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তাহলে এই আত্মীয় সভাটাই কিন্তু 1830 খ্রিস্টাব্দে হয়েছিল ব্রাহ্ম সমাজ। তত্ত্ববোধিনী সভা, যেটা তোমাদের পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সত্যশোধক সমাজ 1873 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিলেন। এটা কিন্তু পরীক্ষায় এসছে অনেকবার। ভারত সভা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তাহলে কি এশিয়াটিক সোসাইটি হচ্ছে 1784 সালে উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন। আত্মীয় সভা 1815 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন, যেটা পরে হয়েছিল ব্রাহ্ম সমাজ, যেটা 1830 সালে, যেটারও রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। তত্ত্ববোধিনী সভা, যেটা 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এবং সত্য সাধক সমাজ 1873 সালে জ্যোতিবা ফুলে, এবং ভারত সভা 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই পরপর প্র্যাকটিস সেটগুলি কিন্তু তাহলে তোমাদের সামনে চলে আসবে, এবং নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে আমি ক্লাস ছাড়লেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা এই নোটসগুলো কিন্তু খাতায় তোমাদের তুলে রাখবে, খাতা রেডি করবে এবং সেগুলোই পড়বে। তোমরা কিন্তু এতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেসের যে 20 নাম্বার আছে, সেই 20 নাম্বারই কিন্তু তুলতে পারবে। এই 20টা সেটের মধ্যেই কিন্তু তোমাদের পুরো কমন চলে আসবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।